10ই আগস্ট 2019 সকাল 6:30 নিউ ইয়র্কের জেল মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের স্পেশাল ইউনিটে প্রতিদিনের মতোই গার্ড ব্রেকফাস্ট সার্ভ করতে যায়। কিন্তু যখন ওই গার্ড ওই ইউনিটের এলটিআরের প্রথম সেলটাকে খোলে, তারা শকড হয়ে যায়, কারণ তাদের সামনে মৃত অবস্থায় পড়েছিল জেফ্রি এপস্টিন। The disgraced financier Jeffrey Epstein is dead. Epstein took his own life. Multi-millionaire Jeffrey Epstein has taken his own life. Here in New York City facing charges of sex trafficking. একজন বিলিয়নার যাকে শিশু নির্যাতনের অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল। আর ডেটা অনুযায়ী এপস্টিন তার একটা প্রাইভেট আইল্যান্ডে প্রায় 1000 মেয়েকে ধর্ষণ করেছিল, যাদের মধ্যে বেশিরভাগই হলো নাবালিকা। আর বলা হয় তার সাথে এই কাজে জড়িয়েছিল ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, বিল ক্লিন্টন, এমনকি ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির মেম্বারদের মতো পৃথিবীর বিখ্যাত সমস্ত ধনী ব্যক্তি এবং পলিটিশিয়ানরা। এপস্টিনের যখন পোস্টমর্টেম রিপোর্ট বের করা হয়, তখন সেখানে মেনশন করা হয় যে এপস্টিন নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু জানলে শকড হবেন, যেদিন এপস্টিন মারা যায় সেদিন ওই ইউনিটের একটা ক্যামেরা বাদে বাকি সমস্ত ক্যামেরা বন্ধ ছিল। এমনকি জেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক 30 মিনিটে এপস্টিনের সেল একবার করে চেক করার কথা ছিল। কিন্তু যে ক্যামেরাটা কাজ করছিল তার সিসিটিভি ফুটেজে দেখা যায় সেদিন রাত 10:30 থেকে সকাল 6:30 পর্যন্ত ওই গার্ডরা নিজেদের চেয়ার ছেড়ে ওঠেনি। ফলে স্বাভাবিকভাবেই একটা কনস্পিরেসি থিওরি উঠে আসে যে এপস্টিন আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছে। এই সময় আঙুল ওঠে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মতো হাই লেভেল অফিসিয়ালদের ওপরে, কারণ এদের প্রত্যেকের সাথেই এপস্টিনের কোনো না কোনো সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এপস্টিন বেঁচে থাকুক এটা তারা কেউ চাইতেন না। আর বলা হয় ঠিক এই কারণেই তারা প্ল্যানিং করে এপস্টিনকে হত্যা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি আদৌ সত্যি? জেফ্রি এপস্টিন আসলে কে? সে কি কোনো ইসরায়েলি গুপ্তচর? কিভাবে একজন গ্রাজুয়েশন ফেল করা স্কুল টিচার এত টাকার মালিক হলো? আমেরিকার বিলিয়নার পলিটিশিয়ানদের সাথে তার এত ঘনিষ্ঠতা কেন ছিল? আর এপস্টিন ঠিক কিভাবে ধরা পড়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন যে এপস্টিন ফাইল নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সেই এপস্টিন ফাইল আসলে কি? তার ভেতরে কি কি রয়েছে? কেন এপস্টিনের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মানুষগুলোও এপস্টিনের মতোই রহস্যজনকভাবে মারা যাচ্ছে অথবা উধাও হয়ে যাচ্ছে? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া ইউটিউব চ্যানেল। দেখুন, আমি বেশ কয়েকদিন ধরে এপস্টিন ফাইল নিয়ে রিসার্চ করছি এবং এই রিসার্চে আমি এমন সমস্ত তথ্য পেয়েছি যেগুলো ভীষণই ডিস্টার্বিং। ইভেন আমি একটানা বসে অনেকক্ষণ ধরে এই টপিকের উপর রিসার্চ করতে পারছিলাম না, যে কারণে এই ভিডিওটা আমাদের দিতে এত দেরি হচ্ছিল। এখানে শিশুদের উপর যৌন নির্যাতন, ধর্ষণ, মানুষের মাংস খাওয়া, খুন, কিডন্যাপিং, এক্সটর্শন, ব্ল্যাকমেইল সমস্ত কিছুর উল্লেখ পাবেন। মানে যত ধরনের জঘন্য অপরাধ রয়েছে আপনি এখানে সব কিছুর রেফারেন্স পাবেন। আমি এখানে প্রত্যেকটা জিনিসকে টাইমলাইন অনুযায়ী ডিভাইড করে করে ভিডিওটা বানিয়েছি, যাতে আপনি এই পুরো বিষয়টাকে খুব সহজভাবে, খুব সিম্পল ওয়েতে বুঝতে পারেন। যে কারণে ভিডিওটা অনেক বড় হবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা শুরুর আগে অবশ্যই একটা করে লাইক করে দিন, কারণ আপনাদের এই লাইকগুলো আমাদেরকে খুব ইন্সপায়ার করে এরকম ধরনের ভিডিও বানাতে। এই ভিডিওটার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা কিছু কিছু জায়গায় এআই ইমেজেস এবং এআই ভিডিওস ইউজ করেছি। আর শুধুমাত্র এরকম ভিডিও ফুটেজ বানানো নয়, আজকের দিনে এআই দিয়ে আর্নিং করাও কিন্তু পসিবল। আমি পার্সোনালি অনেকদিন ধরে পকেট ব্রোকারে ট্রেডিং করছি। এটা রিসেন্টলি লঞ্চ করেছে এদের বিল্ট ইন এআই ট্রেডিং মোড, যেটা ট্রেডিংকে আরও বেশি ইজি করে দেয়। এখানে সিস্টেম খুবই সিম্পল। আপনাকে এখানে শুধুমাত্র একটা বাটন প্রেস করতে হবে, আর এআই নিজেই ট্রেডিংয়ের ডিরেকশন এবং পারফেক্ট টাইমিং ডিসাইড করবে। না আপনার এখানে আছে কোনো চার্টস অ্যানালাইজ করার ঝামেলা, আর না আছে কোনো ভুল। সব কিছু এআই নিজে হ্যান্ডেল করে। তো এর জন্য আপনাকে পকেট ব্রোকার অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। এখানে সিম্পলি সাইন আপ প্রসেসে গিয়ে আপনি ফান্ড অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাবেন আমি এই মুহূর্তে একটা ট্রেডিং নিয়েছি। একটু এখানে আমি ওয়েট করব। 1, 2, 3, ইয়েস, আমার ট্রেড সাকসেসফুল হয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন 130টারও বেশি অ্যাসেট, কারেন্সি, স্টকস, ইনসাইড এবং ক্রিপ্টো। আর সব কিছুই 24/7 অ্যাভেলেবেল। যারা অ্যাক্টিভ ট্রেডার্স তাদের জন্য রয়েছে রিস্ক ফ্রি ট্রেডস এবং ক্যাশব্যাক রিওয়ার্ডস। যদি আপনি ট্রেডিং শুরু করতে চান এবং এটা ভাবছেন যে ট্রেডিং খুব কমপ্লিকেটেড, তাহলে আপনার জন্য কিন্তু পকেট ব্রোকার একটা সবথেকে ইজি প্ল্যাটফর্ম হতে পারে। আর সাইন আপ করার সময় আপনি যদি আমার কোড ইউজ করেন RMCH, তাহলে আপনি পেয়ে যাবেন 100% পর্যন্ত বোনাস। তো আজই ট্রাই করে দেখুন এআই ট্রেডিং। ভিডিওর মেইন পার্টে যাওয়ার আগে আপনাদেরকে একটা মেইল দেখায়, যেটা এই এপস্টিন ফাইলের মধ্যে ছিল। এখানে দেখতে পাবেন 2013 সালে এপস্টিনকে কেউ এই মেইলটা করেছিল, যেখানে কিছু ছবি এই মেইলে অ্যাটাচ ছিল। আর এই মেইলে দেখুন কি লেখা রয়েছে: নিউ ব্রাজিলিয়ান জাস্ট অ্যারাইভড অ্যান্ড কিউট 9-year-old
অর্থাৎ এই মেইলে কিছু 9 বছর বয়সী ব্রাজিলিয়ান বাচ্চার কথা বলা হচ্ছে এবং তাদেরকে এখানে ডেসক্রাইব করা হচ্ছে অ্যাজ এ সেক্সি এবং কিউট। আর এই মেইলটা দেখলে আপনার সিক্স সেন্স থেকে আপনি এটুকু বুঝতে পারবেন যে এখানে কি মেনশন করা হচ্ছে। এখানে আরও একটা মেইল দেখতে পাবেন যেখানে শুধুমাত্র বয়স লেখা রয়েছে 11। এরকম বহু মেইল রয়েছে এই এপস্টিন ফাইলের মধ্যে যেখানে ছোট ছোট বাচ্চাদের অবজেক্টিফাই করে মেইল করা হয়েছে। কিছু ছবি রয়েছে যেখানে এপস্টিনকে কিছু পার্সনদের সাথে দেখা যাচ্ছে যাদের হাত পা দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা প্রত্যেকেই খুবই কম বয়সী। এবার আপনাদেরকে এই মেইলটা দেখাই। এই মেইলটা করেছে নাদিয়া নামের কেউ, যেখানে সে বলছে এপস্টিনের জন্য সে থাইল্যান্ড থেকে কিছু ইয়ং কোকোনাট অর্ডার করেছে। আপনি চাইলে ভিডিওটা পজ করে মেইলটা পড়তে পারেন। এবার আমি এই নাদিয়ার ব্যাপারে একটু ঘাটাঘাটি করি, তো জানতে পারি এর পুরো নাম হচ্ছে নাদিয়া মার্চিনকো। সে প্রথমে একজন মডেল ছিল এবং পরে সে পাইলট হয় এবং এই পাইলট হওয়ার সমস্ত ট্রেনিং যে কস্ট লেগেছিল, যে খরচা হয়েছিল, সেটা দিয়েছিল এপস্টিন। এবং নাদিয়া পরবর্তীকালে এপস্টিনের ভাই মাইকের একটা কোম্পানির সাথে যুক্ত ছিল। মানে আপনারা বুঝতে পারবেন যে এপস্টিনের সাথে নাদিয়ার একটা বেশ ঘনিষ্ঠতা ছিল। এই মুহূর্তে নাদিয়া অ্যাভিলুপ নামে একটা ফ্লাইট এভিয়েশন কোম্পানি চালাচ্ছে, কিন্তু মনে করা হয় এই যে ফ্লাইট এভিয়েশন কোম্পানিটা, এটার আড়ালে তারা প্রস্টিটিউশনের বিজনেস করছে, যেখানে তারা নাবালিকা মেয়েদের ট্রাফিকিংয়ের কাজে ব্যবহার করছে। আরও ঘাটাঘাটি করে আমি 2011 সালে অ্যাভিলুপের একটা ইউটিউব চ্যানেল খুঁজে পাই। এই ইউটিউব চ্যানেলে মোট 4টে শর্টস ভিডিও রয়েছে। 4টে আলাদা আলাদা মেয়ে এখানে রয়েছে। দেখলে বুঝতে পারবেন যে মেয়েগুলো খুব কম বয়সী। আর এখানে মেয়েগুলো যেভাবে কথা বলছে সেগুলো খুবই ডিস্টার্বিং। শুরুতে দেখে মনে হবে যে এরা নিশ্চয়ই কোনো ফ্লাইট এভিয়েশনের ব্যাপারে কথা বলছে, কিন্তু এখানে আমার মতো আরও সুন্দর সুন্দর মেয়েদের সাথে আপনি দেখা করতে পারবেন, বা এবার এদের যে কথার ধরন সেটা দেখলে বুঝতে পারবেন যে এরা এক্স্যাক্টলি কি সেল করার চেষ্টা করছে। Bitten by the flying bug and you want to add multi-engine to your Pretty Green license, this is your opportunity to do it at 50% off. You don't see that very often. Today's deal includes all the necessary ground school and 15 hours of multi-engine flight training. Get ready to fly big boy airplanes. To purchase this deal, you must hold at least a private pilot license and a current medical certificate. Don't miss out and click on that big blue button. You know you want to. এপস্টিন মারা যাওয়ার পরেও এই নাদিয়াকে বেশ কয়েকবার জেরা করা হয়েছিল। আর অনেকেই মনে করে যে নাদিয়া তার প্লেনে করে বিভিন্ন দেশ থেকে নাবালিকা মেয়েদের এপস্টিনের কাছে নিয়ে আসতো, তারপর সেখানে গ্রুমিং করতো তাদের, এবং তারপর সেই মেয়েগুলোকে তারা বিলিয়নারদের কাছে প্রেজেন্ট করত। 2008 সালে যখন প্রথমবার এপস্টিনের উপর কেস করা হয়েছিল, তখন বেশ কয়েকজন ভিকটিম এটাও দাবি করেছিল যে নাদিয়া এপস্টিনের একজন যৌনদাসী। সে ভিকটিমদের ফোর্স করত তার নিজের সাথে এবং এপস্টিনের সাথে ফিজিক্যাল হওয়ার জন্য। আর এই যে মেইলটা আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছিলাম, সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে সেটি কিভাবে বিদেশ থেকে খুবই কম বয়সী মেয়েদেরকে পাচার করত। অথচ অদ্ভুতভাবে আজ পর্যন্ত এই নাদিয়ার বিরুদ্ধে কোনো রকম স্ট্রং অ্যাকশন নেওয়া হয়নি। এরকম আরও অনেক কিছু রয়েছে, আমি ভিডিওতে সমস্ত কিছু ধীরে ধীরে বলবো। কিন্তু তার আগে একটা প্রশ্ন, যে এপস্টিন এই যে এত কিছু করতো, এত লাক্সারি লাইফস্টাইল লিড করতো, সে এত ধনী কিভাবে হলো? কারণ এপস্টিনের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে জানতে পারবেন যে এপস্টিনের এই পজিশনে আসার কোনো কথাই ছিল না। এপস্টিন মারা যাওয়ার ঠিক 2 দিন আগে, মানে 8ই আগস্ট 2019-এ সে তার সম্পত্তির একটা উইল করে, যেখানে সে তার সম্পত্তির পরিমাণ দাবি করেছিল $577 মিলিয়ন, আজকের দিনে যার পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। আর আজকের দিন পর্যন্ত এটা একটা হিউজ মিস্ট্রি যে এপস্টিন এত পরিমাণ টাকা কোথা থেকে পেল। রিপোর্ট অনুযায়ী এপস্টিনের বাবা জর্জ এপস্টিন নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্টের মালির কাজ করতেন, আর তার মা পাওলিনা স্টলোফস্কি ছিলেন একজন হাউসওয়াইফ। আর এপস্টিনের জন্ম হয়েছিল 1953 সালের 20 জানুয়ারি এবং তারা একটা ইহুদি পরিবার ছিল। এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে এপস্টিন যেহেতু মাল্টি মিলিয়নার ছিল, তাই হয়তো সে ছোটবেলা থেকে খুব জিনিয়াস ছিল, কিন্তু না, এপস্টিন পড়াশোনায় একেবারেই ভালো ছিল না। তবে সে দাবি করত তার নাকি অঙ্ক করতে খুব ভালো লাগতো, কিন্তু পরবর্তীকালে সে যখন ম্যাথামেটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে যায়, সে তার পড়া শেষ করতে পারেনি। আর এপস্টিনের ক্যারিয়ার ভীষণই সন্দেহজনক। তার বেশ কিছু কারণ এবার আমি আপনাদেরকে বলবো। কোনো প্রপার কলেজ ডিগ্রি ছাড়াই 1974 সালে এপস্টিন প্রথমবার নিউ ইয়র্কের একটা খুবই নাম করা ডাল্টন স্কুলে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের টিচার হিসেবে নিযুক্ত হয়। এই স্কুলে গিয়েও কিন্তু এপস্টিনের বিহেভিয়ারাল ইস্যু ছিল। সে মাঝে মাঝেই স্কুলের বিভিন্ন ধরনের ফাংশনে অ্যাটেন্ড করত এবং সেখানে অন্যান্য যে সমস্ত টিচাররা তারা লক্ষ্য করত যে এপস্টিন ছাত্রদের তুলনায় ছাত্রীদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করত। প্রথমে তারা বিষয়টাকে বেশি একটা গুরুত্ব দেননি, কিন্তু 1976 সালে, মানে চাকরি জয়েন করার 2 বছরের মাথায়,
স্কুলের বেশ কিছু ছাত্রী স্কুল কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করে যে এপস্টিন তাদের সাথে অভদ্র আচরণ করছে, বিশেষ করে মেয়েদেরকে স্কুলের সময় পার হয়ে যাওয়ার পরেও ক্লাসে আটকে রাখা, এরকম ধরনের বেশ কিছু আচরণ সে করত। এই সময় স্কুল কর্তৃপক্ষ এপস্টিনকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু এখানেও অদ্ভুতভাবে এপস্টিনের বিরুদ্ধে কোনো রকম পুলিশ কেস করা হয়নি। উল্টে তাকে যে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছিল সেখানে মেনশন ছিল যে এপস্টিনের পারফরমেন্স বেশি একটা ভালো ছিল না। এবারে একটা জিনিস দেখা গেছে যে পৃথিবীর বিভিন্ন ধরনের যে ক্রাইম ডিপার্টমেন্টগুলো রয়েছে, বড় বড় পুলিশ অফিসাররা রয়েছেন, তারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে যখন আপনি ছোট ছোট ক্রাইম করে করে পার পেয়ে যাবেন, তখন সেই মানুষটা দিন দিন আরও বড় ক্রাইম করতে শুরু করে। আর এপস্টিনের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি এটাই হয়েছিল। স্কুলে পড়ার সময় থেকে জেফ্রি এপস্টিন বেশ স্মার্ট এবং কনফিডেন্ট ছিল, আর তার এই পার্সোনালিটি দেখে তার স্টুডেন্টের একজন বাবা, যিনি তখন আমেরিকার শেয়ার মার্কেটে বেশ একটা পরিচিত নাম ছিলেন, এলেন গ্রিনবার্গ, তিনি বেশ ইমপ্রেস হয়েছিলেন। আর স্কুলের চাকরি চলে যাওয়ার কিছুদিন পর গ্রিনবার্গের মাধ্যমে এপস্টিন চাকরি পায় আমেরিকার একটা ভীষণই ফেমাস ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়ার স্টার্নসে। আর এখান থেকে এপস্টিন আমেরিকার ফাইন্যান্সিয়াল জগতে পা রাখে। কিন্তু শুরু থেকেই তার কাজের মধ্যে সন্দেহ ছিল। বিয়ার স্টার্নসে থাকার সময় সে গোপনে বাইরের ট্রেডারদের থেকে টাকা নিয়ে শেয়ার মার্কেটের ইনসাইড টিপস দিত, যেটা একটা ইল্লিগাল কাজ। 1981 সালে এই বিষয়টা ধরা পড়ে যায় এবং তাকে এবারও ওই বিয়ার স্টার্নস থেকে বের করে দেওয়া হয়। এরপর এপস্টিন নিজের একটা ফিনান্সিয়াল কোম্পানি খোলে, ইন্টারকন্টিনেন্টাল অ্যাসেট গ্রুপ নামে। এই কোম্পানিটার কাজ ছিল যে সমস্ত ইনভেস্টররা রয়েছে তাদের টাকা রিকভার করা। আর এই কোম্পানি থেকেই এপস্টিনের সাথে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় হতে শুরু করে। সে সময় সৌদি আরবে একজন খুবই পাওয়ারফুল আর্মস ডিলার ছিল, আদনান খাশোগি। এই আদনান খাশোগির প্রায় $1 বিলিয়ন যেটা মার্কেটে আটকে ছিল, সেটাই এপস্টিন রিকভার করে দেয়। আর এই জিনিসটা কিন্তু ভীষণই মিস্টেরিয়াস, কারণ একজন আর্মস ডিলার কাদের সাথে ডিল করে, তাদের যে ক্লায়েন্ট তারা কতটা পাওয়ারফুল সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কারণ প্রশ্ন হচ্ছে, নিউ ইয়র্কের একটা ফিনান্সিয়াল কোম্পানি চালিয়ে কিভাবে একজন আর্মস ডিলারের ফান্ড রিকভার করা যায়। আর এই সময় এপস্টিন তার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীকে এটা বলে বেড়াতো যে সে ইউএস গভর্নমেন্টের হয়ে কাজ করছে। ইভেন সে অনেক জায়গায় আবার নিজেকে সিআইএর এজেন্ট হিসাবে দাবি করত। আর এই সময় সে বহুবার ইউরোপ এবং মিডল ইস্টে ভিজিট করে এবং তার কাছে একটা অস্ট্রিয়ান ফর্জড পাসপোর্ট ছিল। 1987 সালে এপস্টিনের সাথে পরিচিত হয় দ্য ফেমাস বিলিয়নার স্টিভেন হফেনবার্গের সাথে। সে সময় হফেনবার্গের কোম্পানি টাওয়ার ফিনান্সিয়াল কর্পোরেশন একটা বিশাল বড় পঞ্জি স্কিম চালাচ্ছিল, যেখানে তারা নতুন ইনভেস্টরদের থেকে টাকা তুলে পুরনো ইনভেস্টরদেরকে দিচ্ছিল এবং এইভাবে একটা সাইকেল চলছিল। কিন্তু 1993 সালে এই স্ক্যাম ফাঁস হয়ে যায় এবং সে সময় প্রায় $450 মিলিয়ন আমেরিকার মার্কেট থেকে গায়েব হয়ে যায়। আর কোম্পানির মালিক যেহেতু ছিল হফেনবার্গ, তাকে অ্যারেস্ট করা হয়। এ সময় হফেনবার্গ বারবার করে অফিসিয়ালদেরকে জানায় যে তারা এই কাজে সম্পূর্ণভাবে হেল্প করেছে জেফ্রি এপস্টিন। আর বলে দেয় জেফ্রি এপস্টিন এতটাই ধূর্ত যে সে 4 বছর আগে ওই কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিয়েছিল। আর এই রিজাইন দেওয়ার ফলে তার উপরে কোনো দায়ভার আসে না। এই সময়ের আশেপাশেই 1988 সালে এপস্টিন নিজের একটা কোম্পানি খোলে, যে এপস্টিন অ্যান্ড কোম্পানি। আর এই কোম্পানির কাজ ছিল যে শুধুমাত্র বিলিয়নারদের ফান্ড ম্যানেজমেন্ট করা। আর সে সময় এপস্টিন বলতো যে তার সাথে কথা বলতে গেলে একটা মানুষকে অ্যাটলিস্ট মিলিয়নার হতে হবে। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, না তো এর জন্য এপস্টিনের কাছে কোনো ট্যাক্সের ডিগ্রি ছিল, না তার কাছে কোনো ফিনান্সিয়াল প্রফেশনাল লাইসেন্স ছিল। কিন্তু তারপরেও বিলিয়নাররা তাকে অন্ধের মতো ভরসা করত। তারা বিভিন্ন কাজের জন্য এপস্টিনকে কোটি কোটি ডলার দিত, যে কাজগুলো তারা অনেক কম খরচে অন্য কোথাও থেকে করে নিতে পারত। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে লেসলি ওয়েক্সনার, যিনি ভিক্টোরিয়া সিক্রেট কোম্পানির মালিক। এই লেসলি ওয়েক্সনারের কোম্পানিতে এপস্টিন প্রায় 15 বছর ধরে ট্যাক্স এবং অ্যাসেট ম্যানেজমেন্ট করেছিল। আর এই সময় ওয়েক্সনার এপস্টিনকে প্রায় $200 মিলিয়ন পেমেন্ট করেছিল। আর শুধুমাত্র এখানে কিন্তু কাজের সম্পর্ক নয়, এপস্টিনের সাথে লেসলির একটা ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল। নিউ ইয়র্কে এপস্টিন যে বিলাসবহুল বাড়িতে থাকতো, সেই বাড়িটা অফিসিয়ালি ছিল ওয়েক্সনারের। আর বলে দেই, এই বাড়ির সাথেও কিন্তু বহু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা সামনে এসেছে, যার মধ্যে একজন ছিলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথের ছেলে প্রিন্স অ্যান্ড্রু। সে ঘটনা আমরা একটু পরে আসব। এ সময় ওয়েক্সনার ছাড়াও অ্যাপোলো গ্লোবালের মালিক লিওন ব্ল্যাকের মতো বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু এপস্টিনকে প্রচুর পরিমাণে টাকা দিত ফান্ড ম্যানেজমেন্ট করতে। একটা এস্টিমেট অনুযায়ী দেখা গেছে 2010 থেকে 2017 পর্যন্ত অ্যাপোলো গ্লোবাল এপস্টিনকে প্রায় $150 মিলিয়ন দিয়েছিল। অফিসিয়ালি বলা হতো যে এপস্টিন এই টাকাগুলো নিচ্ছে তাদেরকে ট্যাক্স অ্যাডভাইস দেওয়ার জন্য এবং তাদের টাকা আরো গ্রো করার জন্য। কিন্তু এত ফান্ডের পরেও এপস্টিন কিভাবে নিজের এত লাক্সারি লাইফস্টাইল লিড করত এবং কিভাবে সে $577 মিলিয়ন সম্পত্তি করেছিল, তার উত্তর আজও স্পষ্ট নয়। এপস্টিনের নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ছিল না,
বা তার কোনো কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড ছিল না, কিন্তু তারপরেও তার কাছে ছিল প্রাইভেট জেট, ক্যারিবিয়ান আইল্যান্ড, ম্যানহাটন ম্যানশন, বিলিয়নারদের এক্সক্লুসিভ নেটওয়ার্ক। আর এগুলো বলার একটাই উদ্দেশ্য যে এই মানুষটার ধনী হওয়ার পেছনেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে, যার উত্তর আজও জানা যায়নি। এটা তো গেল এপস্টিনের বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্ক্যামের কথা, কিন্তু আজকের দিনে এই যে এপস্টিনকে নিয়ে এত চর্চা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে সেক্স ট্রাফিকিং। আর এই পুরো জিনিসটার সাথে জড়িয়ে রয়েছে একটা আইল্যান্ড যার নাম হচ্ছে এপস্টিন আইল্যান্ড। তো প্রশ্ন হচ্ছে এই এপস্টিন আইল্যান্ড কি, এখানে কি কি হতো? তো চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। আমেরিকার ম্যাপে একেবারে যে পূর্ব দিকে ছোট ছোট দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, এখানেই আছে ইউএস ভার্জিন আইল্যান্ড। এটা আসলে আমেরিকারই একটা পার্ট যেটা তারা ডেনমার্ক থেকে একটা সময় কিনেছিল। তো এই ভার্জিন আইল্যান্ডে অনেকগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে। এদের মধ্যেই একটা হলো লিটল জেমস আইল্যান্ড, যেটা আয়তনে প্রায় 70 একর। আমেরিকার যে সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছেন তারা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করার জন্য এই ক্যারিবিয়ান যে উপমহাসাগর রয়েছে সেখানে তারা অনেকেই ছোট ছোট দ্বীপ কেনেন। তবে আবার এই শুধুমাত্র লাক্সারিয়াস লাইফস্টাইল নয়, কারণ আমেরিকার সরকার ভার্জিন আইল্যান্ডে কোনো বিজনেস করলে বা কোনো ইনকাম করলে সেখানে ট্যাক্সে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট দেয়, যে কারণে অনেকেই এখানে নিজেদের বিজনেস স্টাবলিশ করেন। তো 1998 সালে জেফ্রি প্রায় $7 মিলিয়ন দিয়ে এই লিটল সেন্ট জেমস আইল্যান্ডটাকে কিনেছিল। অনেকে এই জিনিসটা জানেন না, এই আইল্যান্ডের ঠিক পাশেই আরও একটা আইল্যান্ড রয়েছে যেটাকে বলা হয় গ্রেট সেন্ট আইল্যান্ড। এটাকেও এপস্টিন 2016 সালে $22 মিলিয়ন দিয়ে কিনেছিল। এবং লিটল সেন্ট জেমস আইল্যান্ড, মানে যেটাকে এপস্টিন আইল্যান্ড বলা হচ্ছে, এক্স্যাক্টলি এখানে যা যা হতো সেই জিনিসগুলোকে এই গ্রেট সেন্ট আইল্যান্ডে আরও বড় স্কেলে কিছু করার প্ল্যানিং ছিল এপস্টিনের। তবে এপস্টিন মারা যাওয়ার আগে পর্যন্ত এই গ্রেট সেন্ট আইল্যান্ডের যে কনস্ট্রাকশন সেটা পুরোপুরি শেষ হতে পারেনি। তো রিসেন্টলি এপস্টিন ফাইলে যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সেখানে আপনি লিটল সেন্ট জেমস আইল্যান্ডের অনেক ক্লিপস দেখতে পারবেন। এটা একটা হিউজ আইল্যান্ড, এখানে হেলিপ্যাড আছে, পোর্ট আছে, যেখান থেকে মেইনলি বোটে করে সবাই এই আইল্যান্ডে আসতো। বিলাসবহুল জীবনযাপন করতে যা যা প্রয়োজন তার সব কিছুই এই আইল্যান্ডে তৈরি করা হয়েছিল। এখানে এন্টারটেনমেন্টের জন্য ছিল মুভি থিয়েটার, একাধিক সুইমিং পুল, মোবাইল টাওয়ার, ওয়াটার স্যানিটেশন সিস্টেম, টেনিস কোর্ট, সব কিছু। এছাড়াও গেস্টদের থাকার জন্য ছিল প্রচুর পরিমাণে বাংলো। আর এপস্টিন নিজের ফুর্তি করার জন্য কম বয়সী ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসতো। এবার প্রশ্ন হচ্ছে এপস্টিন এই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে আসতো সেটা সে কিভাবে করতো? তো এর জন্য এপস্টিনের বেশ কিছু প্রসেস ছিল। এর মধ্যে একটা হলো লেসলি ওয়েক্সনারের কোম্পানি, মানে যার সাথে এপস্টিনের খুব ভালো ঘনিষ্ঠতা ছিল, যার ব্যাপারে একটু আগে আপনাদেরকে বলেছিলাম। তো লেসলি ওয়েক্সনারের কোম্পানি ছিল ভিক্টোরিয়া সিক্রেট। সে সময় ভিক্টোরিয়া সিক্রেট কোম্পানিতে যতগুলো ফ্যাশন শো হতো সেগুলো সব কটাতে এপস্টিন অ্যাটেন্ড করত। এই ফ্যাশন শোগুলোতে যে সমস্ত সুন্দরী মেয়েরা মডেলিং করত তাদের প্রায়ই সে তার কোম্পানিতে জব অফার করত, তাদেরকে বড় বড় স্বপ্ন দেখাতো। কিন্তু বাস্তবে এটা ছিল এপস্টিনের একটা ফাঁদ। এই ফ্যাশন শোতে অনেক মেয়েরাই খুবই গরিব ব্যাকগ্রাউন্ড থেকে আসতো, আর এদেরকে এপস্টিন টাকার লোভ দেখাতো, ভালো ভালো চাকরির লোভ দেখাতো। আর যখন এই মেয়েগুলো এপস্টিনকে একটু ভরসা করত, এপস্টিন এই মেয়েগুলোকে নিয়ে চলে যেত তার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে অথবা ওহায়োর তার কোনো রিসর্টে। এপস্টিনকে এই কাজে হেল্প করত তার গার্লফ্রেন্ড গিসলিন ম্যাক্সওয়েল। গিসলিন এই মেয়েগুলোকে গ্রুমিং করাতো, তাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতি শেখাতো যার মাধ্যমে তারা এপস্টিনের বিকৃতকামী চাহিদাকে পূরণ করতে পারে। আর আলটিমেটলি তাদেরকে বাধ্য করা হতো এপস্টিনের সাথে ফিজিক্যাল হওয়ার জন্য। যখন এপস্টিন বুঝতে পারত যে এই ভিকটিমটা তাদের পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে, তখন তারা সেই ভিকটিমকে নিয়ে চলে আসতো তাদের লিটল সেন্ট জেমস আইল্যান্ডে। ভার্জিনা জিওফ্রি নামে একটি 17 বছর বয়সী মেয়েকে এমনই ম্যাসাজের ট্রেনিং দেওয়ার নাম করে এপস্টিনের গার্লফ্রেন্ড গিসলিন রিক্রুট করেছিল। কিন্তু মেয়েটি যখন এপস্টিনকে ম্যাসাজ করতে যায় তখন এপস্টিন মেয়েটিকে ধর্ষণ করে। এর বদলে সে মেয়েটিকে টাকা দেয় এবং তাকে এটাও বলে সে যদি তার আরও কোনো বন্ধু বান্ধবীকে এপস্টিনের কাছে নিয়ে আসতে পারে তাহলে সে তাকে আরও বেশি টাকা দেবে। আর এপস্টিনের ভিকটিমরা স্বীকার করেছে যে তারা নিজেরা অনেকে অন্য ভিকটিমদেরকে টাকার লোভে নিয়ে এসেছে। এখানে আপনারা একটা ভিডিওতে দেখতে পাবেন যে এপস্টিন কিছু বাচ্চা মেয়ের সাথে ছোটাছুটি করছে, যেটা দেখে আপনার মোটেই সুস্থ মনে হবে না। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে এই এপস্টিন ফাইলে রিলিজ হওয়ার সমস্ত ছবিতে আপনারা দেখতে পাবেন যে মেয়েদের ফেসগুলো ব্ল্যাক বা হাইড করে দেওয়া হয়েছে, কারণ এদের মধ্যে অনেকেরই বয়স এই ক্রাইমটা যখন হচ্ছিল তাদের সাথে তখন কম ছিল এবং তাদের আইডেন্টিটি সরকার রিলিজ করতে চায় না। তো এই ভার্জিনা জিওফ্রি একবার টিভি ইন্টারভিউতে বলেন যে জেফ্রি তাকে একাধিকবার ধর্ষণ করেছে আর তাকে রীতিমতো ভয় দেখানো হতো যাতে সে পুলিশের কাছে কোনো কমপ্লেন না করে। আর এখানে ভার্জিনিয়া আরও একটা জিনিস দাবি করে, ব্রিটেনের যিনি রানী এলিজাবেথ তার ছেলে প্রিন্স অ্যান্ড্রু
ভার্জিনিয়াকে মোট 3 বার ধর্ষণ করেছিল। প্রিন্স অ্যান্ড্রুর সাথে জেফরি এপস্টিনের খুব ভালো সম্পর্ক ছিল এবং এটাও বলা হয় যে এপস্টিনের রেগুলার ক্লায়েন্ট লিস্টের মধ্যে একেবারে টপে ছিলেন এই প্রিন্স অ্যান্ড্রু। কিন্তু প্রিন্স অ্যান্ড্রু বরাবর এই কথা অস্বীকার করে আসছে। কিন্তু রিসেন্টলি যখন ফাইল রিলিজে প্রিন্স অ্যান্ড্রুর অনেক ছবি ভাইরাল হয়, তখনও প্রিন্স অ্যান্ড্রু এটাই বলে যায় যে সেই মেয়েগুলোকে চেনেই না, সে জানেই না যে এই মেয়েগুলো কারা। ভার্জিনিয়া জেফরি এপস্টিন, প্রিন্স অ্যান্ড্রু এবং ঘিসলিন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা করেছিল, যে কারণে সে প্রচুর পরিমাণে ডেথ থ্রেটসও পাচ্ছিল। 2020 সালের দিকে ভার্জিনিয়া একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে এবং সে জানায়, আই অ্যাম নট সুইসাইডিয়াল, মানে আমি আত্মহত্যা কখনোই করব না। আপনারা যদি কোনোদিন শুনতে পান যে আমি আত্মহত্যা করেছি, তাহলে বুঝবেন যে আমাকে খুন করা হয়েছে। আর অদ্ভুতভাবে 2025 সালে ভার্জিনিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়। সে সময় ভার্জিনিয়া একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যে ডক্টর জানিয়েছে তাকে সে আর মাত্র 4 দিন বাঁচবে, কারণ তার কিডনি ফেল হয়ে গেছে। কিন্তু তার পরের দিনই ভার্জিনিয়াকে তার বাড়িতে ঘরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এবং তার পরিবারের দাবি ভার্জিনিয়া নিজেই আত্মহত্যা করেছে। আর পুলিশ ইনভেস্টিগেশনে এটাও জানা গেছে যে ভার্জিনিয়ার কিডনি কখনো খারাপই হয়নি। আর এখানে কিন্তু শেষ নয়, এপস্টিনের সাথে পরিচয় ছিল বহু নামি দামি মডেল কোম্পানির। এদের মধ্যে একটা হলো MC2, যেটা হলো প্যারিস বেসড একটা মডেলিং এজেন্সি। এই MC2 এর মালিক ছিলেন জিন লুক ব্রুনেল। এপস্টিনের সঙ্গে এর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্যারিস থেকে বহু নাবালিকা মেয়েদেরকে সে এপস্টিনের প্রাইভেট প্লেন ললিতা এক্সপ্রেসে করে আমেরিকা পাঠাতো, আর তারপর সেই মেয়েগুলো পৌঁছে যেত লিটল সেন্ট জেমস আইল্যান্ডে। এপস্টিন মারা যাওয়ার আগে তার উপরে যখন ইনভেস্টিগেশন হচ্ছিল, তখন এপস্টিনের সহযোগী হিসাবে মোট 10 জনকে চিহ্নিত করা হয়, আর তাদের মধ্যে এই ব্রুনেলের নামও ছিল। 2020 সালে সে যখন প্যারিস থেকে সেনেগাল পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছিল, তখন প্যারিস পুলিশ তাকে অ্যারেস্ট করে। কিন্তু অদ্ভুতভাবে জেপস্টিনের মতো তাকেও 2022 সালে নিজের সেলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পুলিশ জানায় ব্রুনেল আত্মহত্যা করেছিল। এপস্টিনের বেশ কিছু মেল দেখে এটা জানা যায় যে এপস্টিনের যে সমস্ত ভিকটিমরা ছিল, তাদের থেকে এপস্টিনের বেশ কিছু বেবিও হয়েছিল। সারা ফার্গুসন, যিনি প্রিন্স অ্যান্ড্রুর ওয়াইফ, সে 2011 সালে এপস্টিনকে বেবি হওয়ার জন্য কংগ্রাচুলেশন জানিয়েছে। এমনকি একজন ভিকটিমের টেস্টিমনিতে সে দাবি করে 2022 সালে এপস্টিনের আইল্যান্ডে থাকার সময় সে একটি বাচ্চার জন্ম দিয়েছিল। কিন্তু এপস্টিনের গার্লফ্রেন্ড ঘিসলিন ম্যাক্সওয়েল সেই বাচ্চাটিকে ওই মেয়েটির হাতে কখনোই দেয়নি, আর তারা ওই বাচ্চার সাথে কি করেছে তা কেউ জানে না। অনেকের মধ্যেই এপস্টিনের নিজের বংশবৃদ্ধি করার একটা প্রবণতা ছিল। ইভেন সে অনেক মেয়েকে টাকা অফার করত বাচ্চা জন্ম দেওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত এটা জানা যায়নি যে ওই বাচ্চাগুলোর সাথে আদৌ কি হয়েছিল। তবে শুধুই কি যৌনতা? না, এপস্টিন ফাইল রিলিজ হওয়ার পর থেকে আরও উঠে এসেছে বহু শকিং তথ্য। 2009 সালে গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ নামে একজন মেক্সিকান মডেলের একটা ভিডিও ভীষণই ভাইরাল হয়েছিল। মেয়েটি একটা পার্টি থেকে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বলছিল ওদেরকে থামান, ওরা মানুষের মাংস খায়। আর ওই পার্টিটা ছিল একটা এলিট গোষ্ঠীর। কিন্তু যখন গ্যাব্রিয়েলা প্রকাশ্যে এসে এই কথাগুলো বলে, তারপর তাকে পাগল তকমা দেওয়া হয়। আর সে 2009 থেকে আজ পর্যন্ত এই মেয়েটিকে আর কেউ দেখতে পায়নি। জাস্ট সে ভ্যানিশ হয়ে গেছে, বা বলতে পারেন তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আর এপস্টিন ফাইলেও কিন্তু এরকম ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। তবে আগেই বলে দিই, এগুলোর কিন্তু কোনোটাই প্রমাণিত নয়। এগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ভিকটিমদের অ্যালিগেশন, এর কোনোটাই কোর্টে প্রমাণিত হয়নি। এখানে দেখুন, ইনভেস্টিগেশন একজন সাক্ষী দিয়েছে যে জর্জ বুশ সিনিয়রকে তার চোখের সামনে একটা ইয়ট পার্টিতে একটি বাচ্চাকে তলোয়ার দিয়ে কেটে ফেলতে দেখেছে, এবং তারপর ওই ইয়ট পার্টিতে থাকা সবাই ওই বাচ্চাটির নাড়ি ভুড়ি খেয়েছে, যার মাধ্যমে এটাও সন্দেহ করা হচ্ছে যে এপস্টিনের সাথে এমন কিছু লোকের পরিচয় ছিল যারা শয়তানের পূজারী, এবং তারা সেখানে ছোট ছোট বাচ্চাদের স্যাক্রিফাইস করত। ইভেন এপস্টিন আইল্যান্ডে একটা নীল সাদা রঙের বিল্ডিং রয়েছে যেটাকে টেম্পল বলা হতো, কিন্তু এটা কিসের বিল্ডিং সেটা কেউ জানে না। আবার এপস্টিন ফাইলে কোথাও কোথাও কোড ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়েছে, যেমন একটা কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিৎজা, যার অর্থ হচ্ছে মেয়ে। এপস্টিনের মেইলে বহু জায়গায় অদ্ভুতভাবে পিৎজার উল্লেখ রয়েছে, যেমন ধরুন হজেস নামে একজন মেইল করেছে, আজ ক্রুরা পিৎজা ভীষণই পছন্দ করেছে, ধন্যবাদ আমাদেরকে এটা করতে দেওয়ার জন্য। মানে জাস্ট একবার ভাবুন, পিৎজা খেতে তাদের এতটাই ভালো লেগেছে যে সেই এপস্টিনকে থ্যাঙ্কস জানাচ্ছে মেইল করে। ইভেন তারা এটা লিখছে যে ধন্যবাদ আমাদেরকে এটা করতে দেওয়ার জন্য। এই পিৎজা প্রসঙ্গে একটা কথা বলি, 2016-17 দিকে আমেরিকায় একটা কনস্পিরেসি থিওরি ভীষণভাবে ভাইরাল হয়েছিল, সেটাকে বলা হচ্ছে পিৎজা গেট।
যেখানে বলা হতো যে সিনিয়র ডেমোক্রেটিক পার্টির মেম্বাররা একটা শিশু নির্যাতনের র্যাকেট রান করছে। যদিও সে সময় থিওরিটাকে ডিবাঙ্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু যখন এই এপস্টিনের ফাইলে পিৎজার এত পরিমাণে উল্লেখ রয়েছে, তাও আবার এতটা অদ্ভুতভাবে, তখন এই পিৎজা গেট থিওরিটা আবারও আলোচনায় উঠে আসছে। আপনি চাইলে মেইলগুলো পড়তে পারেন। রিসেন্টলি যে মেইল নামে একটা সাইট ওপেন করা হয়েছে, যেখানে জেফরি এপস্টিনের ফাইলগুলো রিলিজ হয়েছে, সেখানে যত মেইল ছিল সমস্ত মেইলগুলোকে একসাথে করে এই সাইটটাকে বানানো হয়েছে। এখানে ঢুকলে মনে হবে যে আপনি আপনার জিমেলেরই কোনো একটা অ্যাকাউন্ট সার্চ করছেন, এবং আপনি উপরে সার্চ বারে গিয়ে যে কোনো একটা টার্মস লিখে সার্চ করে সেই ব্যাপারে আপনারা পড়তে পারেন। এখানে আরও একটা কোড ওয়ার্ড হলো চিজ, অর্থাৎ বাচ্চা মেয়ে। হটডগ মানে হলো ছেলে, পাস্তার অর্থ হচ্ছে বাচ্চা ছেলে। আর যত দিন এগোচ্ছে এই কোড ল্যাঙ্গুয়েজের পরিমাণ আরও বাড়ছে। আর সব থেকে শকিং হলো একটা কোড ওয়ার্ড যার অর্থ হচ্ছে জার্কি। জার্কি অর্থ হচ্ছে স্লাইস থিন মিট, মানে পাতলা করে কাটা মাংস। কিন্তু অনলাইনে অনেকে দাবি করছে যে এই জার্কি আসলে মানুষের মাংসের একটা কোড ল্যাঙ্গুয়েজ। আর জেফরি এপস্টিনের আইল্যান্ডে রেগুলার তারা মানুষের মাংস খেত। এই মেইলগুলো যেখানে জার্কির উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। এখানে দেখুন একটা মেইল করা হয়েছে যেখানে বলা হচ্ছে এপস্টিন আবার রেগুলার খাবার শুরু করেছে, কিন্তু তার ফ্রিজারে 6 ব্যাগ ভর্তি জার্কি আছে। আশা করি এতে কাজ চলে যাবে। আমি কিন্তু এখানে আবারও বলছি, এই জিনিসগুলো এখনো পর্যন্ত কোর্টে প্রমাণিত হয়নি। তবে যখন থেকে এপস্টিন ফাইল রিলিজ হয়েছে, অনেক পডকাস্টার, অনেক সাইকোলজিস্ট, ডক্টর, তারা নিজেদের অপিনিয়ন দিচ্ছে। আমি সেগুলোকেই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে সত্যি হোক বা মিথ্যা, এই মেইলগুলোতে যে ক্রিপ্টিক ওয়ার্ড ইউজ করা হয়েছে এটা তো একেবারে নিশ্চিত। আর গোটা বিশ্ব যে জিনিসটা দেখে হতবাক সেটা হচ্ছে যাদেরকে আমরা আইকন মনে করি, ধরুন বিল গেটস, ইলন মাস্ক, স্টিফেন হকিং, আবার ধরুন ফেমাস পলিটিশিয়ান ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অনিল আম্বানি, অনেক বিখ্যাত ফিল্ম স্টার, ফিল্ম ডিরেক্টর, খেলোয়াড়, তাদের নামও সামনে এসেছে। আর এখানে আরও একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেয়, এপস্টিন কিন্তু আমেরিকার মোস্ট এলিট গ্রুপগুলোর মেম্বার ছিল, যে কারণে বিশ্বের বহু ধনী ব্যক্তিদের সাথে তার দেখা হতো। আর অনেক সায়েন্টিস্টরাও তার সাথে মিট করতো ফান্ডিংয়ের জন্য। ইভেন এপস্টিন নিজের ইমেজ ভালো রাখার জন্য রেগুলার হার্ভার্ড ইউনিভার্সিটির মতো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিগুলোতে ডোনেশন দিত। তাই অনেকেই এটা মনে করছেন যে এপস্টিন ফাইলে কারোর নাম এসেছে মানেই যে সে যে এপস্টিনের সাথে তার ক্রাইমে যুক্ত ছিল তা নয়। এবার আসা যাক বিল গেটসের প্রসঙ্গে। এপস্টিন ফাইলে বিল গেটসের সাথে একাধিক মেয়ের ছবি রয়েছে যাদের ফেসটাকে ব্লার করে রাখা হয়েছে। তবে এই ছবিগুলোতে কিন্তু বিল গেটসকে কোনো খারাপ কাজ করতে দেখা যাচ্ছে না। কিন্তু এপস্টিন নিজেই একবার নিজেকে একটা মেইল লিখেছিল যেখানে সে বিল গেটসের উদ্দেশ্যে বলে যে বিল গেটস এপস্টিন আইল্যান্ডে এসে কিছু রাশিয়ান মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে এবং এর ফলে বিল গেটসের যৌন রোগ হয়। বিল গেটসের মাধ্যমে এই রোগ পৌঁছে যায় তার ওয়াইফ মেলিন্ডার মধ্যে, যার জন্য এপস্টিনের কাছে বিল গেটস কিছু ওষুধ চেয়েছিল। এই মেইলটা কিন্তু কখনোই বিল গেটসকে পাঠানো হয়নি, বা বিল গেটস এই মেইলের উত্তরে কিছু জানায়নি। কিন্তু মনে করা হচ্ছে যে এই যৌন রোগ এবং এপস্টিনের সাথে বন্ধুত্বের কারণেই 2021 সালে বিল গেটস এবং মেলিন্ডার ডিভোর্স হয়ে যায়। নেক্সট হচ্ছেন ইলন মাস্ক। এপস্টিন ফাইল রিলিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইলন মাস্ক বেশ অ্যাক্টিভ ছিলেন, কিন্তু এর আগে তিনি বহুবার বলেছেন যে তিনি কোনোদিন এপস্টিনের আইল্যান্ডে যাননি। আর এখানে আপনাদেরকে বুঝতে হবে যে এপস্টিন আইল্যান্ডে এত জঘন্য অপরাধ হতো যে আজকের দিনে প্রায় সবাই এই জিনিসটাকে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে যে তারা কোনোদিন এপস্টিনের আইল্যান্ডে যায়নি। কিন্তু রিসেন্ট একটা মেইলে দেখা যায় যে ইলন মাস্ক নিজেই এপস্টিনকে তার আইল্যান্ডে যাওয়ার জন্য জিজ্ঞাসা করছে, এবং সে এটাও বলে যে তার আইল্যান্ডে অনেক মজা হয়। এই মেইলের এখনো পর্যন্ত কোনো প্রপার অ্যান্সার ইলন মাস্ক দিতে পারেনি। উল্টে ইলন মাস্কের মেয়ে, যার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, সে টুইট করে জানিয়েছে যে আমার স্পষ্ট মনে আছে যে সময় ওই মেইলটা করা হয়েছিল তখন তারা সেন্ট বার্থে ছিল, যেটা এপস্টিন আইল্যান্ড থেকে খুবই কাছে একটা আইল্যান্ড। এপস্টিনের এমনই একটা মেইলে উঠে এসেছে নরেন্দ্র মোদীর নাম, যেখানে নরেন্দ্র মোদী কিন্তু নিজে কোথাও কাউকে মেইল করেননি বা সরাসরি তাদের মধ্যে কোনো কথা হয়নি। আর এটা নিয়ে ভারতের রাজনীতি এখন কিন্তু বেশ গরম। যদিও ভারত সরকার অফিসিয়ালি এপস্টিনের সঙ্গে কোনো রকম সংযোগ থাকার ব্যাপারে অস্বীকার করেছে। এখানে আরও বেশ কয়েকজন ভারতীয়, যেমন অনিল আম্বানি, দীপক চোপড়া, হরদীপ পুরীর নামও এসেছে, কিন্তু তাদের সাথে সরাসরি কোনো ক্রাইমের উল্লেখ এখানে নেই, বা তারা যে এপস্টিনের আইল্যান্ডে যেতে চেয়েছেন এমন কোনো প্রসঙ্গ এখানে নেই। এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যিনি কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক, তিনি বহুবার দাবি করে এসেছিলেন যে 2005 সালের পর থেকে এপস্টিনের সাথে তারা আর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু রিসেন্ট মেইলে দেখা যায় যে 2012 থেকে 2013 সালের মধ্যে হাওয়ার্ড লুটনিক তার সপরিবারে এপস্টিনের আইল্যান্ডে ভিজিট করেছিল।
আর এটা নিয়ে যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় যে আপনার ক্যাবিনেটের মধ্যে দুজন মেম্বার যারা এপস্টিনের আইল্যান্ডে গিয়েছিল, আপনি এই ব্যাপারে কি বলতে চান, তখন ট্রাম্প জানায় আমি এই বিষয়ে জানি না, তবে আমাদেরকে এখন এই টপিকটা থেকে এগিয়ে যাওয়া উচিত এবং আমেরিকা আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলো নিয়ে কথা বলা উচিত। আর এখানেই আসে নেক্সট নাম ডোনাল্ড ট্রাম্পের। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু এপস্টিনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং যে সমস্ত ভিডিও বা ছবি এপস্টিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের আছে সেগুলো দেখলে আপনারা এই ঘনিষ্ঠতার আন্দাজটা করতে পারবেন। 1990 দশকের শুরুতে এপস্টিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হয় আর এরপর থেকে বহু অনুষ্ঠানে এই দুজনকে একসাথে দেখা গেছে। ট্রাম্পের একটা বিজনেস ক্লাব ছিল যার নাম হচ্ছে মারা-লাগো, আর এপস্টিন এই বিজনেস ক্লাবের একজন মেম্বার ছিল। 2021 সালে যখন এপস্টিন ফাইলের কিছু পার্ট রিলিজ হয়েছিল তখন এপস্টিনের ফ্লাইট লগে দেখা যায় যে 1993 থেকে 1997 সালের মধ্যে ট্রাম্প কমপক্ষে 7 বার এপস্টিনের সাথে তার ফ্লাইটে করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছে। এমনকি আমেরিকার একটা বিখ্যাত নিউজ পেপার নিউ ইয়র্ক টাইমসকে ইন্টারভিউ দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, আমি 15 বছর ধরে এপস্টিনকে চিনি, সে খুবই মজার মানুষ, সে যেমন ইয়ং মেয়েদের পছন্দ করে আমিও তেমন ইয়ং মেয়েদের সাথে থাকতে পছন্দ করি। অন্যদিকে 2014 থেকে 2017 মধ্যে আমেরিকার সাংবাদিক মাইকেল উলফ এপস্টিনের একাধিক ইন্টারভিউ করেছিলেন, যেখানে এপস্টিন দাবি করে যে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ওয়াইফ মেলানিয়া ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হয় এপস্টিনেরই একটা পার্টিতে। এই এপস্টিন ফাইলেই একজন ভিকটিমের টেস্টিমনি অনুযায়ী আজ থেকে 35 বছর আগে যখন ওই ভিকটিমের বয়স ছিল 13 থেকে 14 বছর, তখন ট্রাম্প তাকে ওরাল সেক্সের জন্য জোর করে এবং পরে ট্রাম্প তাকে মারধরও করে। পরবর্তীকালে ট্রাম্প এবং এপস্টিন দুজনে মিলেই ওই মেয়েটিকে ধর্ষণও করেছিল। যদিও ডোনাল্ড ট্রাম্পের দাবি যে এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক খুব বেশি দিন ছিল না এবং তিনি কোনোদিন এপস্টিনের প্রাইভেট আইল্যান্ডে যাননি। উল্টে তিনি এপস্টিনকে নিজের মারা-লাগো ক্লাব থেকে বের করে দিয়েছিলেন, কারণ এপস্টিন ওই ক্লাবের একজন মহিলা কর্মীর সাথে অশালীন আচরণ করেছিল। তবে এরপরেও ট্রাম্পের ওপর থেকে কিন্তু আঙুল সরছে না। অনেকে দাবি করছেন যে ট্রাম্প তার পজিশনকে কাজে লাগিয়ে ইনভেস্টিগেশন টিমের সাহায্যে এপস্টিনের ফাইল থেকে ক্রাইমের জায়গাগুলোয় নিজের নাম সরিয়ে ফেলেছে। এখনো পর্যন্ত এপস্টিন ফাইলের সাথে জড়িত থাকা 35 লক্ষ পেপার পাবলিশ হয়েছে, আরও বলা হচ্ছে প্রায় 25 লক্ষ পেপার পাবলিশ হওয়া বাকি রয়েছে। ট্রাম্পের আশেপাশে থাকা এমনই আরেকজন হলেন কেভিন ওয়ার্শ, যাকে ট্রাম্প রিসেন্টলি আমেরিকার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। এই কেভিন ওয়ার্শও 2010 সালে এপস্টিনের প্রাইভেট আইল্যান্ডে একটা পার্টিতে গিয়েছিল। মানে বুঝতে পারবেন এই মুহূর্তে আমেরিকান গভর্নমেন্টের ট্রাম্পের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে অনেকের সাথেই এপস্টিনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর শুধুমাত্র ট্রাম্পের ডেমোক্রেটিক পার্টি নয়, রিপাবলিকান পার্টির অনেকের সাথেও কিন্তু এপস্টিনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যেমন ধরুন বিল ক্লিন্টন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। বিল ক্লিন্টনের বেশ কিছু ছবি এপস্টিন ফাইল থেকে ভাইরাল হয়েছে। তবে ক্লিন্টন জানান তিনি এপস্টিনকে খুব সামান্য পরিমাণেই চেনেন এবং তিনি এপস্টিনের সাথে মাত্র 2 বার আফ্রিকা সফরে গিয়েছিলেন, তাও একটা ফান্ড রাইজার ক্যাম্পেইনের জন্য। কিন্তু এপস্টিনের ফ্লাইট ললিতা এক্সপ্রেসের ফ্লাইট লগে দেখা গেছে তিনি এপস্টিনের সাথে প্রায় 26 বার তার ফ্লাইটে করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছেন। এবার কিছুদিন আগে ট্রাম্প যে নোবেল প্রাইজ নিয়ে খুব মাতামাতি করছিলেন, 2009 থেকে 2015 পর্যন্ত এই নোবেল পিস কমিটির চেয়ারম্যান ছিলেন থরবন জ্যাগল্যান্ড। ইভেন এই লোকটা একটা সময় নরওয়ের প্রাইম মিনিস্টারও ছিলেন। তো 2019 সালে যখন এপস্টিনের কেসটা সামনে আসে তখন নোবেল কমিটি সবার কাছে জানতে চেয়েছিল যে তাদের কারোর সাথে এপস্টিনের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিনা। সে সময় থরবন জানিয়েছিল যে সে এপস্টিনকে চেনেই না, সে কখনো এপস্টিনের সাথে দেখাই করেনি। কিন্তু রিসেন্ট মেইলে দেখা যাচ্ছে যে থরবন এপস্টিনের সাথে তার নিউ ইয়র্কের বাড়িতে দেখা করেছিল। এরকম আরো বহু ফেমাস পার্সোনালিটি, সেলিব্রিটি রয়েছে যারা এর আগে এপস্টিনের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক নাকচ করে দিয়েছিল, কিন্তু এখন নতুন এই যে মেইলগুলো ফাঁস হচ্ছে তাতে তারা ফেঁসে যাচ্ছেন। আর এখানে একটা প্রশ্ন ওঠে যে আপনি যদি ভুল নাই করে থাকেন তাহলে আপনার মিথ্যে কথা বলা দরকার কি? আর এতে আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে এপস্টিনের বেঁচে থাকা কেন এই মানুষগুলোর কাছে এতটা বিপজ্জনক ছিল। এপস্টিন এবং তার ঘনিষ্ঠদের বিকৃত মনস্কতার আরও একটা ছোট্ট প্রমাণ দেয়। 1990 সালের দিকে এপস্টিনের একজন গার্লফ্রেন্ড ছিল ইভা অ্যান্ডারসন ডুবিন। পরে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপের পরেও এদের নিজেদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু শকিং ব্যাপার হচ্ছে 2010 সালে যখন এপস্টিন কোর্টে কনভিক্টেড হয় একজন নাবালিকা মেয়েকে অ্যাবিউজ করার জন্য, ইভেন সে জেলেও গিয়েছিল, কিন্তু তারপরেও ডুবিন মানে এপস্টিনের যিনি এক্স গার্লফ্রেন্ড ছিল সে তার মেয়েকে এপস্টিনের কাছে আসতে দিত। এই মেইলটা দেখুন, এখানে ইভা ডুবিন এপস্টিনকে নেক্সট উইক আসতে বলছে আর লিখছে সেলিনা মানে তার মেয়ে তার আরও 5 জন ফ্রেন্ডকে নিয়ে আসবে। এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি যে এপস্টিন সহ তার ঘনিষ্ঠরা সবাই জানতো যে এপস্টিন একজন চাইল্ড অ্যাবিউজার হিসাবে জেল খেটেছিল, কিন্তু তারপরেও তারা এপস্টিনের কাছে নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে অ্যালাউ করত। ইভেন 2008 সালে এপস্টিন যখন জেলে থাকার সময় প্রবেশন পিরিয়ডে বাইরে আসতো তখন ইভা ডুবিন প্রবেশন অফিসারকে মেইল করত যে তারা 100% কনফিডেন্ট
এপস্টিনকে নিজেদের বাচ্চাদের কাছে আসতে দেওয়ার জন্য। আর এপস্টিনের এই জেল খাটাও যে আমেরিকার ইতিহাসে কত বড় একটা প্রহসন ছিল সে বিষয়ে আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করব। আরও শকিং কি জানেন, এই যে সেলেনা, যে এপস্টিনের এক্স গার্লফ্রেন্ডের মেয়ে, এপস্টিন এই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল। 2014 সালে সে একবার বলেছিল সে যদি কাউকে বিয়ে করতে চায় তাহলে সেটা হবে সেলিনা। এমনকি এপস্টিন সেলিনার নামে একটা 50 মিলিয়নের ট্রাস্টও তৈরি করেছিল। ইভা ডুবিন পরে জানায় যে তারা এই ট্রাস্টের ব্যাপারে কিছুই জানতো না এবং পরে সেই ট্রাস্ট থেকে সেলিনার নাম সরিয়ে ফেলা হয়। এবার প্রশ্ন হচ্ছে এপস্টিন তাহলে কিভাবে ধরা পড়ল? এপস্টিন এই যে আইল্যান্ডে এত জঘন্য অপরাধ করত, সে জানতো যে পুলিশ বা FBI তার পেছনে পড়তে পারে। এই কারণে সে লোকাল যে থানা ছিল সেখানে রেগুলার ডোনেশন দিত এবং তার ডোনেশনের পরিমাণটা হিউজ ছিল। তবে 2005 সালে পাম বিচ থানায় এক দম্পতি এসে কমপ্লেন করে। তাদের দাবি ছিল যে তাদের 14 বছরের মেয়েকে এপস্টিন চাকরি দেওয়ার নাম করে তার রিসর্টে নিয়ে যায় এবং সেখানে তাকে অ্যাবিউজ করা হয়। এপস্টিন ততদিনে নিজের একটা ভীষণই পাওয়ারফুল কানেকশন তৈরি করে ফেলেছিল, যে কারণে পুলিশও হঠাৎ করে তার অ্যাগেনস্টে যেতে পারছিল না। তারা গোপনে এপস্টিনের যে পাম বিচ রিসর্ট ছিল তার উপরে নজরদারি করতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা এপস্টিনের অ্যাগেনস্টে ইনভেস্টিগেশন করছিল তাদেরকে উপর মহল থেকে প্রেশার দেওয়া শুরু হয় ইনভেস্টিগেশন বন্ধ করার জন্য। সে সময় পাম বিচ থানার যিনি ইন্সপেক্টর ছিলেন মাইকেল রেইটার, তিনি এই ইনভেস্টিগেশনটাকে FBI এর হাতে তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। আর এরপর FBIও এই কেসটাকে খুব সিরিয়াসলি নিয়েছিল। 2006 সালে আমেরিকার ইনভেস্টিগেশন টিম FBI এপস্টিনের বিরুদ্ধে একটা সিক্রেট ইনভেস্টিগেশন শুরু করে। আর এই অপারেশনের নাম ছিল অপারেশন লিপিয়ার। যে সমস্ত মেয়েরা বা ছেলেরা এপস্টিনের এই ভয়াবহ দুনিয়ার শিকার হয়েছিল, FBI তাদের খুঁজে খুঁজে বের করে এবং তাদের বয়ান রেকর্ড করে। এছাড়াও তারা পাম বিচে সেই রিসর্টে রেইড করে এবং সেখানে তারা বহু মেয়েদের নগ্ন ছবি উদ্ধার করে, যেখানে বেশিরভাগ মেয়ের বয়সই 14 বছর বা তার কম ছিল। FBI যেভাবে ইনভেস্টিগেশন করছিল তাতে এটা মনে করা হচ্ছিল যে এপস্টিন অন্তত 60-70 বছরের জন্য জেলে তো যাবেই। কিন্তু তখনই এই কেসে একটা টুইস্ট আসে। সে সময় ফ্লোরিডার ফেডারেল প্রসিকিউটর ছিলেন আলেকজান্ডার অ্যাকোস্টা, তিনি ছিলেন এই মামলার প্রসিকিউটর। সে সময় আলেকজান্ডার এই কেসের বিচারকদের সাথে যুক্ত হয়ে একটা প্লি ডিল সাইন করেন। এই ডিলের ফলে এপস্টিনের উপর থেকে শিশু পাচার এবং শিশুদের ধর্ষণের বদলে শুধুমাত্র আন্ডার এজ চার্জেস লাগানো হয়েছিল, মানে নাবালিকাকে দিয়ে পতিতাবৃত্তির কাজ করানো। আর এই এগ্রিমেন্টের ফলে এপস্টিনের উপর থেকে বাকি সমস্ত চার্জেস সরিয়ে ফেলা হয়। এমনকি তার বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন হচ্ছিল সেটাও বন্ধ হয়ে যায়। আর বলে দেয় এই যে যিনি প্রসিকিউটর আলেকজান্ডার অ্যাকোস্টা, তিনি রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দুটো পার্টিতেই ছিলেন। ইভেন ট্রাম্পের যে সেকেন্ড টার্ম চলছে এখন, সেখানে তিনি ফরমার স্টেট সেক্রেটারিও ছিলেন। আবার আমরা ফিরে আসি সেই 2008 সালের ঘটনায়। তো এপস্টিনের উপরে যে নাবালিকাকে দিয়ে পতিতাবৃত্তির কাজ করানোর আরোপ আনা হয়েছিল, তাতেও আমেরিকায় অন্তত 10 থেকে 15 বছরের জেল হওয়া নিশ্চিত ছিল। কিন্তু এপস্টিনের কত বছর জেল হয়েছিল জানেন? মাত্র 18 মাসের জেল হয়েছিল। আর এপস্টিনের কাছে এই জেলটা ছিল একটা অনেকটা ওই বিলাসবহুল হোটেলের মতো। সে দিনে 12 ঘন্টা জেলের বাইরে থাকতে পারত, নিজের অফিসে যেতে পারত, কাজ করতে পারত, যখন খুশি তখন জেল থেকে বেরোতে পারত। উল্টে সে যে 18 মাসের শাস্তি পেয়েছিল, সেখানেও সে নির্ধারিত সময়ের 5 মাস আগেই ভালো ব্যবহারের অজুহাতে জেল থেকে ছাড়া পেয়ে যায়। পরবর্তীকালে ভিকটিমরা জানায় যে তারা কেউ জানতই না যে তাদের অ্যাগেনস্টে গিয়ে প্রসিকিউটর এত বড় একটা ডিল সাইন করে দিয়েছিল। এটাকে আপনি বিচার ব্যবস্থার প্রহসন বলবেন না তো আর কি বলবেন? 2010 সালের আশেপাশে যখন এপস্টিনকে নিয়ে প্রচুর পরিমাণে আর্টিকেল এবং নিউজ লেখা হচ্ছিল, সেগুলোকেও বন্ধ করতে এপস্টিন একটা বড়সড় পদক্ষেপ নেয়। এপস্টিনের রিসেন্ট একটা মেইলে দেখা গেছে যে সে একজন টেকনিক্যাল পার্সনকে হায়ার করেছিল গুগল সার্চ লিস্ট থেকে এপস্টিনের নামের সাথে জড়িয়ে থাকা শিশু নির্যাতনের ঘটনা এবং নিউজগুলোকে পেজ থেকে সরিয়ে দিতে, যাতে সে তার ইমেজ ক্লিন রাখতে পারে। ইভেন ভিকটিমরা যখনই বারবার তার বিরুদ্ধে কথা বলেছে, এপস্টিন কোনো না কোনোভাবে গভর্নমেন্টের হেল্প নিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছে। চাইল্ড ট্রাফিকিং এর মতো অভিযোগ থাকা সত্ত্বেও সে বহাল তবিয়তে আমেরিকার রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে 2019 সালে কিভাবে এপস্টিন অ্যারেস্ট হয়েছিল? এর কাহিনীটা শুরু হয়েছিল 2017 সালে মিটু মুভমেন্ট থেকে। এই মিটু মুভমেন্টে বহু মেয়েরা তাদের সাথে দীর্ঘদিন ধরে হওয়া সেক্স হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু করেছিল। এ সময় একাধিক মহিলা এপস্টিনের নাম আবারও তুলে আনেন। আর ততদিন পর্যন্ত এপস্টিনের যে সমস্ত ভিকটিমরা তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল, তারা ওপেনলি তাদের নির্যাতনের কথা বলতে শুরু করে। ফলে আমেরিকার গভর্নমেন্টের উপরেও এবার প্রেশার আসতে থাকে এপস্টিনকে অ্যারেস্ট করার জন্য। 2019 সালে 6 জুলাই এপস্টিনকে চাইল্ড ট্রাফিকিং এর অভিযোগে নিউ জার্সির এয়ারপোর্ট থেকে তাকে অ্যারেস্ট করা হয়। এপস্টিন কিন্তু এবারও বেশ কনফিডেন্ট ছিল যে সে এবারও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবে। এর কারণ হিসাবে বলা হয় যে আমেরিকার বিভিন্ন হাই প্রোফাইল পার্সনদের
নিশ্চয়ই কোনো গোপন তথ্য এপস্টিনের কাছে আছে, আর সেগুলো ব্যবহার করে সে খুব সহজেই সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে জেল থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু ততদিনে আমেরিকার রাজনীতিতে এপস্টিন একটা অন্যতম সেন্সেশনাল টপিক হয়ে গিয়েছিল। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার উপরেও একটা হিউজ প্রেশার আসে, কারণ এপস্টিনের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা ছিল। আর এই জেফরি এপস্টিনের কেসটা যখন কোর্টে চলছিল, তখনই একদিন জেলের ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এপস্টিনের এই পুরো কেসটার মতোই তার মৃত্যুকেও খুব সুন্দরভাবে কভার আপ করার চেষ্টা করা হয়েছে। তারও বেশ কিছু প্রমাণ রয়েছে। এপস্টিনকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের একটা স্পেশাল ইউনিটে রাখা হয়েছিল। এই ইউনিটে 3টে উইং আছে। তার মধ্যে LTR এর যে প্রথম সেলটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে এপস্টিনকে রাখা হয়েছিল। এপস্টিনের আগে বিগত 20 বছরে এই জেলে কেউ কখনো অস্বাভাবিকভাবে মারা যায়নি। যেদিন এপস্টিন মারা যায় তার ঠিক 18 দিন আগে 23শে জুলাই এপস্টিনকে তার সেলের ভেতরেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, এবং সে সময় তার গলায় একটা নাইলনের কাপড় পেঁচানো ছিল। এই সময় এপস্টিনের যে সেলমেট ছিল সে জানায় যে এপস্টিন নিজেই আত্মহত্যা করার চেষ্টা করছিল এবং সে এপস্টিনকে বাঁচিয়েছে। কিন্তু অন্যদিকে আবার এপস্টিন জানায় যে ওই সেলমেট তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এরপরে কিছুদিন এপস্টিনকে একটা অন্য সেলে রাখা হয় এবং 29শে জুলাই তাকে আবারও সেই LTR এর সেলে পাঠিয়ে দেওয়া হয়, এবং এই সেলে এবার এপস্টিন সম্পূর্ণ একা ছিল। কিন্তু অদ্ভুতভাবে ওই 29শে জুলাই থেকে এপস্টিন মারা যাওয়া মানে 10ই আগস্টের আরও 4-5 দিন পর পর্যন্ত ওই ইউনিটের একটা ক্যামেরা বাদে বাকি সমস্ত ক্যামেরা কাজ করছিল না, এবং জেল কর্তৃপক্ষ জানায় ওই সময় ক্যামেরা ম্যাল ফাংশন করেছিল। এবং আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে এতদিন ধরে ক্যামেরাগুলো কাজ করছিল না, এই ব্যাপারে ওই জেল কর্তৃপক্ষ জানতই না। আর এটাও যে তারা একটা বড়সড় মিথ্যে কথা বলছে সেটাও কিন্তু এক্সপোজ হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন এপস্টিনের ইউনিটের ক্যামেরার লেআউট, আর এই যে লাল রঙের সেলটা দেখতে পাচ্ছেন এটা হলো এপস্টিনের সেল, আর এটা হচ্ছে গার্ডদের বসার জায়গা। এখানে আপনারা দেখতে পাবেন যে এপস্টিনের সেলটা গার্ডদের ঠিক কতটা কাছে ছিল, আর এই ইউনিটের প্রত্যেকটা উইংয়ে একটা করে ক্যামেরা রয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই কাজ করছিল না, এবং FBI এর মতে শুধুমাত্র এই ক্যামেরাটা কাজ করছিল। আর এই ক্যামেরাটা আপনারা দেখতে পাবেন যে গার্ডদের অফিসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু এপস্টিনের সেলে যাওয়ার যে সিঁড়িটা তার শুধুমাত্র একটুখানি অংশ দেখা যাচ্ছে, এবং এখানে সিঁড়ি দিয়ে কেউ যদি ওঠানামা করে সেটা স্পষ্ট দেখা যায় না। এমনকি কেউ যদি এই ইউনিটের মেইন এন্ট্রান্স দিয়ে একেবারে ডিরেক্ট এপস্টিনের সেলে যায় সেটাও কিন্তু এই ক্যামেরায় ধরা পড়ে না। এই ক্যামেরার যে রেকর্ডিংটা এটা পাবলিকের প্রেসারে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস রিলিজ করেছিল, এবং যখন তারা এই ফুটেজটা রিলিজ করেছিল তারা বলেছিল এটা একেবারে একটা র ফুটেজ, মানে কোনো পার্ট এখানে এডিট করা নেই। কিন্তু সেটাও একটা বড়সড় মিথ্যা। 10 আগস্ট রাত 7:30টায় এই ক্যামেরায় এপস্টিনকে দেখা যায়। এখানে দেখা যায় গার্ডরা তাকে সেলের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সিঁড়ি দিয়ে সে আদৌ উঠেছিল কিনা সেটা কিন্তু দেখা যায় না। আর এটাই শেষবার যখন এপস্টিনকে জীবিত অবস্থায় ক্যামেরার সামনে দেখা গিয়েছিল। আর এই ভিডিওতে আরও একটা জিনিস দেখা যায়, গার্ডদের যে একটা ম্যান্ডেটরি 30 মিনিটের ইন্টারভ্যালে চেক করার ব্যাপার ছিল সেটা তারা সেই রাতে করেনি। আর এই ক্যামেরার ফুটেজের মধ্যেও কিছু প্রবলেম রয়েছে। এই ভিডিওটা হঠাৎ করেই রাত্রি 11:58 বন্ধ হয়ে যায়, আর তারপর ভিডিওটা আবার শুরু হয় রাত 12টা থেকে, মানে মাঝখানে পুরো 1 মিনিটের একটা গ্যাপ। এবং অদ্ভুতভাবে রাত্রি 11:58 আগে যে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও এবং রাত 12টার পরে যে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও দুটো ডিফারেন্ট। ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে যে প্রত্যেকটা ক্যামেরা সেই 1999 সাল থেকে রাত্রি 12টার সময় রিসেট হয়ে যায়, তাই এখানে 1 মিনিটের একটা ইন্টারভাল থাকে। কিন্তু ভিডিওর অ্যাসপেক্ট রেশিও কীভাবে চেঞ্জ হয়ে গেছে এই বিষয়ে তারা কোনো উত্তর দিতে পারেনি। এমনকি এই ভিডিওর মধ্যে একটা কার্সারও দেখা যায়, এবং ভিডিওর মেটাডাটা যখন চেক করা হয় তখন দেখা যায় এই ভিডিওটাকে বারবার করে এডিট করা হয়েছে, সেভ করা হয়েছে, অর্থাৎ এটা র ভিডিও নয়, এবং সরাসরি আমেরিকার সরকার জনগণের সামনে একটা মিথ্যে কথা বলছে। এবার আসি দ্বিতীয় একটা প্রসঙ্গে। গার্ড জানায় যে তারা এপস্টিনকে মৃত অবস্থায় তার সেলে দেখতে পেয়েছিল। সে সময় এপস্টিনের গলায় একটা কাপড় পেঁচানো ছিল তার বাঙ্কারের সাথে, এবং সে বসার পজিশনে ছিল। তার শরীরের নিচের অংশ গ্রাউন্ড থেকে মাত্র 1 ইঞ্চির গ্যাপে ছিল, যেটা গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর ক্ষেত্রে খুবই অদ্ভুত একটা ঘটনা। আর যে ক্যামেরার ফুটেজ DOJ রিলিজ করেছিল সেখানে কিন্তু এপস্টিন মারা যাওয়ার পর তার বডি যে বের করা হয়েছে তার কোনো ফুটেজই ছিল না। এখানে আরও একটা জিনিস রয়েছে যেটা প্রমাণ করে যে DOJ বা বলতে পারেন পুরো সিস্টেম এপস্টিনের যে খুনটাকে কভার আপ করার চেষ্টা করেছে। এপস্টিন মারা যাওয়ার প্রায় 5 দিন পর FBI সেই জেলে গিয়েছিল ওই ভিডিও ফুটেজগুলো রিকভার করার জন্য, এবং তারা গিয়ে দেখতে পায় ওখানে দুটো DVR এর মধ্যে একটা DVR খারাপ। কিন্তু রিসেন্টলি যে এপস্টিন ফাইলে ভিডিও ফুটেজগুলো রিলিজ হয়েছে সেখানে একটা ক্লিপ
খুব সম্ভবত ভুলবশত অ্যাড হয়ে গেছে এবং সেটা হচ্ছে ওই ইউনিটের একটা দ্বিতীয় ক্যামেরা, যেখান থেকে পরিষ্কারভাবে এপস্টিনের সেলে যাওয়ার সিঁড়িটাকে দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, যেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিস স্বীকার করেছে যে এপস্টিন মারা যাওয়ার পরে 3-4 দিন ওই ক্যামেরাগুলো বন্ধ ছিল, কাজ করছিল না, তারপর ঠিক করা হয়েছিল, সেখানে 11 তারিখের ফুটেজ কোথা থেকে এলো? পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে যে এপস্টিন নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু এপস্টিনের ভাই মার্ক এপস্টিন যখন একজন ফরেন্সিক এক্সপার্ট মাইকেল ব্যাডনকে সেই রিপোর্টটাকে দেখান, মাইকেল ব্যাডন জানান এই রিপোর্টে যেভাবে এপস্টিনের গলার হাড় ভেঙে গেছে তাতে এটা পরিষ্কার যে কোনো একজন মানুষ তাকে হত্যা করেছে, অর্থাৎ এটা একটা হোমিসাইডাল স্ট্র্যাঙ্গুলেশন। এরকম কিন্তু একটা বা দুটো নয়, এপস্টিনের মৃত্যু নিয়ে বহু খামতি রয়েছে, যেগুলোর উত্তর এখনো পর্যন্ত ট্রাম্পের সরকার দিতে পারেনি। এমনকি ট্রাম্প গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি 2025 সালের জুলাইতে একটা টিভি ইন্টারভিউতে বলেছিলেন যে তার কাছে তার টেবিলে এই মুহূর্তে এপস্টিনের ক্লায়েন্ট লিস্ট রয়েছে। কিন্তু তারই কিছুদিন পর FBI জানায় যে এপস্টিনের কাছে অ্যাজ সাচ কোনো ক্লায়েন্ট লিস্ট ছিলই না, যে কারণে বলা হচ্ছে এই যে এপস্টিন ফাইল আমরা দেখতে পাচ্ছি এটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। আসল ক্রাইমের সমস্ত তথ্য অলরেডি রিমুভ করে ফেলা হয়েছে। আর এতে আশা করি আপনারা একটা আইডিয়া পাবেন যে ভিকটিমরা কতটা ভালোভাবে জাস্টিস পেতে চলেছে। এপস্টিনের বিরুদ্ধে আরও একটা এলিগেশন আনা হয় যে সে একজন ইসরায়েলি স্পাই, আর এর পেছনেও বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত আপনাদেরকে আমি বলেছিলাম যে এপস্টিনের কেরিয়ার ভীষণই মিস্টেরিয়াস। সে কিভাবে ধনী হয়েছে, আর্মস ডিলারদের সাথে তার কিভাবে কন্ট্যাক্ট হয়েছে, একজন মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে সে একেবারে এলিট ক্লাসের সাথে ওঠা বসা করা, এগুলো স্পাই এজেন্সির হেল্প ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এপস্টিনের যে দীর্ঘদিনের গার্লফ্রেন্ড ছিল ঘিসলিন ম্যাক্সওয়েল, এই ম্যাক্সওয়েলের বাবা ছিলেন রবার্ট ম্যাক্সওয়েল, যিনি একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন। কিন্তু এই রবার্ট ম্যাক্সওয়েল গোপনে ইসরায়েলের স্পাই হিসাবে কাজ করত এবং সে অনেক গুরুত্বপূর্ণ নথি ইসরায়েলে পাচার করেছিল। আর সেই ইসরায়েলি গুপ্তচরের মেয়ের সাথেই এপস্টিনের ভালো সম্পর্ক ছিল। অন্যদিকে আবার এই যে ট্রাম্প ইলন মাস্কের সাথে এপস্টিনের যেমন ভালো বন্ধুত্ব ছিল, তেমনই আবার ইসরায়েলের একজন প্রাইম মিনিস্টার ইহুদ বারাক, তার সাথেও এপস্টিনের খুব ঘনিষ্ঠতা ছিল। ব্রিটেনের লেবার পার্টির একজন সিনিয়র অফিসিয়াল ম্যান্ডেলসনের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠতা ছিল। রিসেন্ট একটা ছবি এপস্টিন ফাইলে ভাইরাল হয়েছে, যেখানে ম্যান্ডেলসনকে আন্ডারওয়্যারে একটা মেয়ের সাথে দেখা গেছে। আর বলে দেই, পিটার ম্যান্ডেলসন স্বীকার করেছে যে সে ব্রিটেন সরকারের গোপন তথ্য এপস্টিনকে ফাঁস করত। আর সে যখন এই কাজটা করেছিল তখন সে আমেরিকায় ব্রিটেনের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত ছিল। এছাড়াও এপস্টিনের আইল্যান্ডে যখন পুলিশ রেইড করে, তারা প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা পায়, মানে বাথরুম থেকে শুরু করে বেডরুম, প্রত্যেকটা গেস্টের প্রত্যেকটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছবি এপস্টিনের কাছে ছিল। এবং হতে পারে সে ওই সমস্ত ছবি এবং ভিডিওগুলো দিয়েই এই সো কল্ড এলিট মানুষদের ব্ল্যাকমেল করত। এপস্টিন মারা গেছে, তার গার্লফ্রেন্ড ঘিসলিন এখনো জেল খাটছে এবং রিসেন্টলি তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু এখানেও একটা সন্দেহ করার বিষয় হচ্ছে, তার গার্লফ্রেন্ড কি আদৌ বেশি দিন বাঁচতে পারবে? এর উত্তর হয়তো সময় দিতে পারবে। আচ্ছা, আপনি তো এই পুরো ঘটনাটা শুনলেন, পুঙ্খানুপুঙ্খ আমি আপনাদেরকে সবটা বোঝানোর চেষ্টা করলাম। আপনার কি মনে হয়, এপস্টিনের যে সমস্ত ভিকটিমরা ছিল তারা কি বিচার পাবে? এপস্টিনের সাথে যে সমস্ত ধনী বিলিয়নাররা যারা সমাজে ভালো মানুষের মুখোশ পরে থাকে, তারা কি শাস্তি পাবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আপনারা এপস্টিনের বিষয়ে আরও কিছু জানতে চান, আমি চেষ্টা করব ভিডিও করার। তবে এই বিষয়টা সত্যি খুবই ডিস্টার্বিং। ইভেন আপনারাও বুঝতে পারছেন এতটা ভিডিওটা দেখার পর যে কতটা খুবই বাজে এবং জঘন্য একটা ঘটনা। এটা নিয়ে বেশি রিসার্চ করা, বেশি পড়াশুনো করাও যায় না। তো তারপরে আপনারা যদি মনে করেন যে এপস্টিনের ব্যাপারে আরও কিছু ভিডিও আপনারা চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব করার। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাকে যত বেশি বড় শেয়ার করে দিন, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।